অভ্যুত্থান বিরোধী তৎপরতা, অন্তর্বর্তী সরকার বিরোধী তৎপরতা এবং বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র প্রমাণ করবার জন্য, একটা অসহিষ্ণু, একটা জঙ্গি রাষ্ট্র, এর মানে এটা গোল্লায় গেছে, মানে এর কোনো ভবিষ্যৎ নাই, এটা প্রায় এটা গৃহযুদ্ধের দিকে যাবে কিনা এরকম পরিস্থিতি, এরকম চেহারা দেবার তারা চেষ্টা করছে। ছাত্রদের বাইরে কোন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে এই সরকার কিন্তু গঠিত হয়নি। আপনি যখন আমার নিরাপত্তা বিঘ্ন করবে, আপনি যখন আমার অস্তিত্ব নিয়ে যখন আপনি টান দেবেন, তখন তো সেখানে আমার রাষ্ট্র প্রশাসন জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করে, এবং সাধারণ মানুষ যখন চিন্তা করবে যে আমি বাইরে গেলে ঠিকভাবে ফিরতে পারবো কিনা, যখন দেখছি যে মানুষের নিরাপত্তা বোধের যে প্রশ্ন, এই বোধ তো মানুষের কারো কারো যাচ্ছে, তাহলে কি আগে কি আমরা ভালো ছিলাম? এরকম একটা বোধ জাগিয়ে তোলার জন্য তো অনেক শক্তি কাজ করছে। এবং এই ঘটনাকে ইতিমধ্যে দেখেছেন ইসকন, যেটা প্রধানত একটা গ্লোবাল একটা অর্গানাইজেশন, এবং যারা চরম একটা হিন্দুত্ববাদী একটা জাগরণের এজেন্ডা নিয়ে গ্লোবালি যারা কাজ করে, এবং এদেরকে মোদী সরকার থেকে শুরু করে ভারতের বিভিন্নভাবে, এবং তারা এটাকে ধরে একটা বাংলাদেশ বিরোধী তৎপরতা, অভ্যুত্থান বিরোধী তৎপরতা, অন্তর্বর্তী সরকার বিরোধী তৎপরতা এবং বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র প্রমাণ করবার জন্য, একটা অসহিষ্ণু, একটা জঙ্গি রাষ্ট্র, এর মানে এটা গোল্লায় গেছে, মানে এর কোনো ভবিষ্যৎ নাই, এটা প্রায় এটা গৃহযুদ্ধের দিকে যাবে কিনা এরকম পরিস্থিতি, এরকম চেহারা দেবার তারা চেষ্টা করছে। তাদের মুখে ছাই দিয়ে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, তরুণ, সমাজের সাধারণ মানুষ, আমরা কিন্তু এই ঘটনা আবার আমাদের কিন্তু ঐক্যবদ্ধ করেছে। এটা আমাদের শক্তির জায়গা, আমাদের আশার জায়গাটা কিন্তু এইখানে। আসলে তো যারা সরকার, যাদেরকে সরকার গঠিত হলো, দু একজন হয়তো তারা অ্যাসপিরেন্ট ছিলেন যে এই ধরনের কোনো একটা পরিবর্তন হলে তারা হয়তো ভবিষ্যতে এরকম একটা অন্তর্বর্তী সরকার হোক বা তত্ত্বাবধায়ক সরকার হোক, তারা হয়তো এখানে দায়িত্ব পালন করবেন, আমি নিশ্চিত। কিন্তু এই সরকারের অধিকাংশদেরই কোনো ধারণাই ছিল না, কারণ এর মধ্যে দু তিনজন বাদ দিলে অধিকাংশদের সাথে আন্দোলনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক তাদের কিন্তু আমরা দেখিনি, তাদের কোনো সম্পর্কই ছিল না। যারা উপদেষ্টা আছে, হ্যাঁ, যারা আমি বলছি দু তিনজন বাদ দিলে, বা দু তিনজন বা ধরুন যারা ব্যক্তিগতভাবে কষ্ট পেয়েছে, নির্যাতিত হয়েছে, নানা ধরনের এটা হয়েছে, অধিকার থেকে শুরু করে অনেকগুলো সংগঠনের জায়গা, এটা গেলে একটা। ফলে দে আর আনপ্রিপেয়ার্ড। এ ধরনের একটা প্রতিষ্ঠান চালানো, একটা এনজিও চালানো, আর একটা স্টেটকে এই ধরনের একটা গণ অভ্যুত্থানের পরে হিমালয় প্রমাণ মানুষের প্রত্যাশা, এবং যেখানে অসংখ্য ধরনের শত ধরনের চ্যালেঞ্জ, যে দক্ষতা, যোগ্যতা, দূরদর্শিতা, বলিষ্ঠতা এবং প্রজ্ঞার দরকার, ব্যক্তি মানুষ হিসাবে তাদের সততা বা আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু এখানে তো সীমাহীন একটা ঘাটতির জায়গাটা। ফলে দুর্বলতা নিয়ে আমরা শুরু হয়েছে। এবং ছাত্রদের বাইরে কোনো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে এই সরকার কিন্তু গঠিত হয়নি। কোনো ছাত্রদের বাইরে কোনো রাজনৈতিক দলে তাদের কোনো মনোনয়ন আলাপ আলোচনা করে হয়নি। ফলে ভেতরে শুরুতে একটা দুর্বলতা নিয়ে তার হাঁটা চলা। দায়িত্ব ছিল তিনটা বড় দাগের দায়িত্ব, আমি প্রায় বলছি। একটা ছিল দ্রব্যমূল্য সহ মানুষের জীবনটাকে সহনীয় করা, আরেকটা ছিল ল এনফোর্সিং এজেন্সিস, মানুষের জানমালের নিরাপত্তা আপনি বিধান করবেন। বাজার এখনো কিন্তু বেসামাল, বাজার এখনো নিয়ন্ত্রণের মধ্যে নাই। যেসব পণ্যের শুল্ক প্রত্যাহার করা হয়েছে বা কমানো হয়েছে, মানে ভোক্তা পর্যায়ে কিন্তু তার বিশেষ কোনো কিন্তু সুফল কিন্তু পাওয়া যাচ্ছে না, এখনো আসেনি, এখনো সেটা আপনি দেখছেন। তারপরে কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন, পুলিশ, বাকি ল এনফোর্সিং এজেন্সিস চাকরি বাঁচানোর জন্য যেটুকু না করলে নয়, কিছু ব্যতিক্রম ছাড়া বাকিটা এভাবেই চলছে। ফলে এটা গেল। আর সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে সম্ভব একটা স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচনটা করা। 16 বছর মানুষ যে নির্বাচনটা দেখেনি, মানুষ ভোট দিতে পারেনি। আপনি শুধু খেয়াল করেন, গত 3টা নির্বাচন শুধুমাত্র যদি মানে কম্পারেটিভ অর্থে যদি অবাধ, সুষ্ঠু বা গ্রহণযোগ্য হতো, তাহলে কিন্তু হাসিনাকে কিন্তু এরকম পরিণতি বরণ করতে হতো না। তাহলে দল হিসেবে বা ব্যক্তি হিসাবে এরকম একটা ফ্যাসিস্ট রেজিমকে এভাবে কিন্তু পালিয়ে যেতে কিন্তু হতো না। তারপর তাহলে নির্বাচনটা গণতন্ত্র হতো একমাত্র সূচক নয়, কিন্তু এটা তো এটা একটা মাত্র ফ্যাক্টর।
কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সে জায়গাটা হচ্ছে সরকারের জন্য বড় একটা চ্যালেঞ্জ। কিন্তু আমি দেখছি সরকারের গত 3 মাসে মানে সরকারের তাহলে প্রধান স্টেক হোল্ডাররা কারা, আমরা কিভাবে সমর্থন জুগিয়ে যাচ্ছি, আমাদের দেওয়া কোনো ব্যক্তিরা সরকারের নাই, এটা সত্য কথা, এটা তো সবাই জানে এটা। কিন্তু যেহেতু এটা আমাদের 16 বছরের, আমরা বলি 16 বছর 36 দিনের লড়াই, ফলে সেই লড়াই তো রাজনৈতিক দল আমরা তো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, আমাদের জানবাজি লড়াইয়ের প্রেক্ষিতে সরকার এসছে, ফলে আমরা আমাদের রাজনৈতিক ইথিক্যাল মোরাল পরিপূর্ণ সাপোর্ট আমরা দিচ্ছি। কিন্তু সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর যে গুরুত্বপূর্ণ এনগেজমেন্ট, যেটা একটা জীবন্ত যোগাযোগ, বোঝাপড়া, সমন্বয়টা, সেখানে আমি বিরাট ঘাটতি আমি সেখানে দেখছি। আমাদের সঙ্গে 2 দফা আলাপ আলোচনা হলো, তাও একটা বিশেষ 15 আগস্টটা কীভাবে হবে, তারপরে দুর্গাপূজা কীভাবে যাবে, এই ফাঁকে কিছু রাজনৈতিক আলোচনা হয়েছে। সিরিয়াস কোনো ডিসকাশন রাষ্ট্র নিয়ে, সরকার নিয়ে, ভবিষ্যৎ কিভাবে আমরা চলবো এটি নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি। হয়তো আগামী ডিসেম্বরের পরে, জানুয়ারিতে হয়তো তার মানে হচ্ছে যে আপনি রাজনৈতিক দলগুলো আপনাকে সহযোগিতা করতে চাইলেও কিন্তু সরকার সহযোগিতাটা নিতে পারছে না। কি কারণে নিতে পারছে না? সরকারের তাদের কোনো ধারণা নেই। এখন তারা বুঝছে 1 মাস পরে এসে যে আসলে রাষ্ট্র তো এভাবে চলছে না, চালাতে পারছে না, শুধুমাত্র শিক্ষা অঙ্গনে যে নৈরাজ্য চলছে, মানে এটাই তো যথেষ্ট মানে একটা সরকারকে বিপদে আপনার রাখার জন্য। এই ধরনের আরও যদি 2-5টা ঘটনা যদি আপনি যদি অ্যালাউ করেন ঘটতে, তো তারপরে মানুষের প্রতিক্রিয়াটা তখন কোন পর্যায়ে যাবে? সেই জন্য বলতে চাচ্ছি আপনার সরকারের উচিত হবে বিদ্যমান যে সংকট, মানে অন্তর্বর্তী সরকারের পক্ষে একা এই সংকট মোকাবেলা করা সম্ভব না। রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়া লাগবে, আলাপ আলোচনার সমঝোতা লাগবে, এবং তাদের একটা জীবন্ত একটা অর্গানিক যোগাযোগের মধ্য দিয়ে যে আপনি সংস্কার। আমি দেখলাম, আমি এইমাত্র আপনি যখন বিরতিতে ছিলেন তখন আমি দেখলাম যে আজকে জামাতের সাথে মিটিংয়ের পরে উপদেষ্টা তিনি যে ব্রিফটা করছেন, আমি এইমাত্র যখন আপনারা আলাপ করছিলেন আমি তখন দেখলাম যে সংস্কারের প্রক্রিয়াটা কিছু শুরু হলেই নির্বাচনের রোডম্যাপটা দেওয়া হবে, এরকম একটা কথা আমি আজ এইমাত্র দেখলাম। তার মানে ইতিমধ্যে কানে কিছুটা পানি ঢুকছে যে পরিস্থিতি তারা সামাল দিতে পারছেন না অনির্দিষ্টকাল। কিন্তু এই সরকার, কারণ উনি বললেন না যে ধরুন নির্বাচন সংস্কারের জন্য দরকার হলে কয়েক মাসকে কিন্তু পিছিয়ে যেতে পারে। তা আমি তো জানি না যে আপনি ইলেকশন কবে করবেন, আপনি আমাকে সময়টা বললেই না তখন বলতে পারবো যে ভাই আপনি আরো 3 মাস এগিয়ে আসেন, অথবা আপনি আরো 3 মাস দরকার হলে আপনি বাড়তি সময় নেন। এখন তো আমি জানি না যে মানে ইলেকশন কবে করবে, 100 দিন পরে। এখন সরকার উচিত হবে তাদের একেবারে 1, 2, 3, 4 করে খুব অ্যাম্বিশাস প্রকল্প নিলে সরকার ফেল করবে। তাদের উচিত হবে সুনির্দিষ্টভাবে আমি যে ইস্যুগুলো উল্লেখ করলাম, নির্বাচনটাকে অগ্রাধিকারে রেখে সুনির্দিষ্ট পথনকশা ডিক্লেয়ার করা, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এনগেজমেন্টটা বাড়ানো, সংস্কার যে কমিশনগুলো হয়েছে বাই ডিসেম্বর তাদের কাছে রিপোর্টটা আসলে যে সমস্ত বিষয়ে আমরা একমত আছি সেসব ব্যাপারগুলো আলাপ আলোচনা করে এটা সিদ্ধান্তের জায়গা। এবং ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, সুতরাং নির্বাচন কমিশনের যেটা উনি বললেন ট্রেনটা চলতে শুরু করেছে, ট্রেনটাকে যেন কোথাও যাত্রা বিরতি না করে, তাহলে সে উদ্যোগটাকে নেওয়া। এবং এখানে যদি অনির্দিষ্টকাল যদি চলতে থাকে তাহলে সরকার কিন্তু আরো কিন্তু বিপদে পড়ার কিন্তু ঝুঁকি